কুসুমপুর গ্রামে ডাকাতদের উপদ্রব দিন দিন বেড়েই যাচ্ছিল। হাজারিবাগ জেলার পশ্চিম অঞ্চলটিকে গ্রাম না বলে গঞ্জ বলাই ভালো। হাটবাজার করতে কুসুমপুরের আশপাশের গ্রাম থেকে লোক এসে জড়ো হয়। কুসুমপুরের লাগোয়া দুর্ভেদ্য হাজারিবাগের জঙ্গলের মাঝে পাহাড়গুলো ছড়িয়ে থাকায় জায়গাটাকে আরও দুর্গম করে তুলেছে। হিরণ আর কশ্যপ কুসুমপুর গ্রামের দুজন শিক্ষিত যুবক। তারা একান্তে বসে সেদিন নিজেদের মধ্যে আলোচনা করছিল। ডাকাতদের স্পর্ধা আর সাহস দিন দিন বেড়েই চলেছে, কিছুতেই ওদের রোখা যাচ্ছে না। কথাগুলো বলে হিরণ এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সত্যি ব্যাপারটা ঘোরালো হয়ে উঠছে। কুসুমপুরে পরপর 3টে ডাকাতি হয়ে গেল, পুলিশ একবারও কিনারা করতে পারল না। কশ্যপের কথায় শুধু দুঃখ নয়, চাপা আতঙ্কের ভাবও ফুটে উঠেছিল। এমন সময় রঘু গুহালা হন্তদন্ত হয়ে গ্রামের ধার থেকে ছুটে এলো। কি ব্যাপার রঘু, তোমাকে দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছ। কি হয়েছে খুলে বলো তো। রঘু তখনও হাঁপাচ্ছিল। তাদের দেখে ভরসা পেয়ে বলল, বাবু, আমার গরুটাকে খুঁজতে জঙ্গলের ধারে গিয়েছিলাম। নির্জন জঙ্গলে কথাবার্তা শুনে আমি পায়ে পায়ে এগিয়ে একটা বট গাছের আড়ালে গিয়ে দাঁড়াই। 4টে ডাকাত লাঠি হাতে মাটিতে বসেছিল। তারা বলা বলি করছিল, ব্যাংক ডাকাতি করে খুব লাভ হয়েছে। আর একজন বলল, পুলিশ কিন্তু আমাদের খুঁজছে। তৃতীয় জন বলল, পুলিশ আমাদের কিছু করতে পারবে না। ধৈর্যটি প্রসাদের ধানের খামার লুট করার সময় পুলিশ আমাদের বাধা দিয়েও কিছু করতে পারেনি। সচি ডাক্তারের বাড়ির গ্যাস বাস্ক ভাঙার সময় আমরা লাঠি ঘুরিয়ে বেরিয়ে এসেছি। চতুর্থ জন বলল, ধনপতি সিংয়ের গদি সামনের অমাবস্যায় আমরা লুট করব। রঘু কাঁপা স্বরে বলল, ভয়ে আমার হাত পা ঠকঠক করে কাঁপছিল। আমি কোনো রকমে কোনো কথা না শুনে পালিয়ে এসেছি। হিরণ রঘুকে অভয় দিয়ে বলল, তুমি এখন সোজা বাড়ি চলে যাও, আর এই কথা 5 কান করো না। আমরা পুলিশকে জানাবো ও প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কশ্যপ কি যেন ভাবছিল। দাঁতে দাঁত চেপে সে বলল, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। পুলিশকে শুধু খবর দিলেই হবে না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এই ডাকাতগুলো জঙ্গলের কোথায় বাসা বেঁধে আছে। পুলিশের অত লোকবল নেই যে তারা জঙ্গলের ভেতর ঢুকে ডাকাতদের আস্তানা খুঁজে বার করে। পুলিশ তাদের সমূলে উচ্ছেদ করতে পারছে না। কশ্যপকে বাধা দিয়ে হিরণ প্রশ্ন করে, কিন্তু তোর মাথায় কি যেন একটা প্ল্যান আছে বলছিলিস? হ্যাঁ, তাহলে তোকে খুলেই বলি। কুসুমপুরে ডক্টর ভীমরাজ সাহানি কিছুদিন হলো বাসা বেঁধেছেন। কুসুমপুরে বসে তিনি হাজারিবাগ জঙ্গলের উপর তার গবেষণার কাজ চালাচ্ছেন। আমি তার কাছে গিয়ে এই ব্যাপারে সাহায্য চাইব। উত্তেজিত কণ্ঠে কশ্যপ উত্তর দেয়। শ্বাসচর্যে হিরণ প্রশ্ন ছড়ে, কিন্তু ডাক্তার সাহানি তো একজন চিকিৎসা বিজ্ঞানী, তিনি কিভাবে আমাদের সাহায্য করবেন? কশ্যপ গম্ভীর গলায় বলে, ডক্টর সাহানি শুধু চিকিৎসা বিজ্ঞানী নন, প্রাণী বিজ্ঞানের উপরও তার যথেষ্ট দখল আছে। জঙ্গলের পরিবেশ প্রাণী ও মানুষের উপর কীরকম প্রভাব ফেলে তাই নিয়ে গবেষণা করতে ডক্টর সাহানি হাজারিবাগ জঙ্গলের এই অঞ্চল বেছে নিয়েছেন। পুলিশকে থানায় খবর দিয়ে হিরণ আর কশ্যপ যখন ডাক্তার সাহানির বাড়িতে এসে পৌঁছল, তখন রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে। রাত 8টা বাজলে কুসুমপুরের রাস্তা জনশূন্য হয়ে পড়ে। বিপত্নিক ডক্টর সাহানির গৃহভৃত্য তাদের ড্রয়িং রুমে বসালো। বাড়িতে আর অন্য কোনো প্রাণী নেই। গবেষণাগার থেকে সাদা ওভারকোট পরে ডাক্তার সাহানি বেরিয়ে এসে বললেন, চায়ে আপত্তি নেই তো? তাদের কথা শুনে ডাক্তার সাহানি বেশ অবাক হয়ে গেলেন। ডাকাত ধরার ব্যাপারে আমার কি ভূমিকা থাকতে পারে? ডাক্তার সাহানি সপ্রশ্ন দৃষ্টির দিকে তাকিয়ে কশ্যপ বলল, এই ব্যাপারে আমার মাথায় একটা পরিকল্পনা আছে স্যার। আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শারীরবিদ্যায় এমএসসি করেছি, আর আমার বন্ধু হিরণ উদ্ভিদবিদ্যায় এমএসসি পাস। আমরা এ ব্যাপারে আপনাকে সাহায্য করব। ডাক্তার সাহানি আর হিরণের কৌতূহলী দৃষ্টি কশ্যপের মুখের উপর স্থিরভাবে নিবদ্ধ থাকে। কশ্যপ শান্ত কণ্ঠে বলে চলে, এই হাজারিবাগের জঙ্গল খুব দুর্ভেদ্য।
এখানে চিতাবাঘ, হরিণ, বুনো শুয়োর, খাটাস আর হায়না থাকে। এই জঙ্গলের কোনো দুর্গম অংশে ডাকাতেরা তাদের অস্ত্রশস্ত্র আর লুণ্ঠিত ধনরত্ন মজুদ রাখে। ডাকাতে সেই গোপন আস্তানা আমাদের খুঁজে বার করতেই হবে, তাহলেই ডাকাতদের আমরা সমূলে উৎপাটিত করতে পারব। স্মিত হেসে ডাক্তার সাহানি টিপ্পিনি কাটেন, উত্তম প্রস্তাব, কিন্তু কিভাবে? ডাক্তার সাহানির বিদ্যুৎ ভরা ইঙ্গিত শুনে কশ্যপ কিন্তু দমে না। সে বলতে থাকে, দেখুন স্যার, সরকারি আইন মতে জঙ্গলের পশু মারা নিষেধ। আপনার বৈজ্ঞানিক বুদ্ধির সাহায্যে আপনি যদি কোনো লোককে এমনভাবে শক্তিশালী, ক্ষিপ্র ও চতুর তৈরি করতে পারেন যা অনায়াসেই ওই ডাকাতদের পিছু নিতে পারে, তারপর ওই দুর্ভেদ্য জঙ্গল মারিয়ে তাদের আস্তানার হদিশ আমাদের দিতে পারে, তাহলে আমরা সমবেতভাবে ডাকাতদের আক্রমণ করে কাবু করতে পারব। ডাক্তার সাহানির চোখ দুটো জ্বলছিল। তিনি থেমে থেমে বললেন, পিটুইটারি হরমোন ও স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে আমি যে কোনো যুবককে অসীম শক্তিশালী করে তুলতে পারি, তার বুদ্ধির গড় বাড়িয়ে দিতে পারি, কিন্তু সেরকম উৎসাহী লোক পাবো কোত্থেকে? কশ্যপ দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলল, লোক আমি জোগাড় করে দেব স্যার। আমার পরিকল্পনার কথা এখনো সম্পূর্ণ বলিনি। লোকটা সারা গায়ে ও মাথায় চিতাবাঘের ছাল মুড়িয়ে দেব। চমৎকার আইডিয়া। চিতাবাঘের ছদ্মবেশে ধূর্ত কুশলী লোকটা তাহলে ডাকাতদের পিছু নিয়ে তাদের খুঁজে বার করতে পারবে। ফস করে হিরণ ফোড়ন কাটে, কিন্তু ডাকাতগুলো যদি ছদ্মচিতা থেকে গুলি করে মারে? কঠিন মুখে কশ্যপ উত্তর দেয়, তারও ব্যবস্থা আছে। লোকটা সারা গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরানো থাকবে। অবশ্য এর বিনিময়ে তাকে প্রচুর অর্থ দিতে হবে। মাতাল টুডু নামে এক 18 বছরের বয়সের আগ্রহী সাঁওতাল যুবককে কশ্যপ জোগাড় করল। হরমোন ও স্টেরয়েড ইঞ্জেকশন দেবার ফলে মাতাল শুধু যে দীর্ঘকায় আর বলশালী হলো তা নয়, সে দারুণ ক্ষিপ্র হয়ে উঠল। সেই রাতে ব্যবসায়ী ধনপতি সিংয়ের বাড়ির চারপাশে পুলিশ সাদা পোশাকে পাহারা দিচ্ছিল। ডাকাত পড়তেই পুলিশ তাদের আক্রমণ করল। ফলে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে জঙ্গলের দিকে ছুটে পালালো। পুলিশ জঙ্গলের মধ্যে আর বেশি দূর যেতে পারল না। মাতালকে সঙ্গে নিয়ে কশ্যপ আর হিরণ অন্ধকারে ওত পেতেছিল। তাদেরকে পেছনে ফেলে ঊর্ধ্বশ্বাসে ছুটে ডাকাতরা জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। মাতাল টুডু কিন্তু অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ডাকাতদের পিছু নিল। ডাকাতগুলো চেনা পথ ধরে জঙ্গলের ভেতর দিয়ে ছুটে পালাচ্ছিল। চিতার পোশাক পরা মাতাল কিন্তু বাঁদরের মতো গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে নিঃশব্দে তাদের অনুসরণ করতে পারছিল। পরিশ্রান্ত হয়ে ডাকাতগুলো অনেক দূরে একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্যে পা ছড়িয়ে বসল। সেই গাছের উপর থেকে মাতাল চিতাবাঘের অনুকরণের ডাক ছাড়ল। ওরে বাবারে, গাছটার উপর একটা বাঘের চোখ জ্বলছে। কি যাতা বলছিস রাধাশ্যাম? বাঘ কখনো গাছের অত উপরে উঠতে পারে? রাধে ঠিকই বলেছে সর্দার, চিতাবাঘগুলো গাছের উপরে উঠতে পারে। আর পা চলছে না সর্দার। আজকে আমাদের পণ্ড শ্রম হলো। সুরিন্দর হাঁপাতে হাঁপাতে বলে। হঠাৎ একটা চিতাবাঘ গাছটার উপর থেকে গর্জন করে উঠল, পালা পালা পালা। সর্দারের মুখ থেকে একটা কথা বেরোতেই পরিমরি করে দলের সবাই ছুট লাগলো। এটাই মাতাল চাইছিল। এই গাছের ডাল ধরে ঝুলে আর একটা গাছের ডাল, তারপর আর একটা। এভাবে মাতাল গাছের উপর লাফ দিয়ে ঝুলতে ঝুলতে এগিয়ে চলল। গাছগুলো ঘেঁষাঘেঁষি থাকাতে মাতালের পরিশ্রম অনেক কম হচ্ছিল। একসময় ডাকাতগুলো একটা পাহাড়ের ঢালের কাছে এসে থেমে গেল। ডাকাতদের সর্দার একটা সংকেত বাণী উচ্চারণ করলো, খানি খানান দরওয়াজা খুল দো। গাছের উপর থেকে বিস্ফারিত দৃষ্টিতে মাতাল লক্ষ্য করল ঘন আগাছা ও কাঁটা গাছে ভরা পাহাড়ের ঢালটা হঠাৎ খুলে গেল। ডাকাতগুলো ভেতরে ঢোকার আগেই অসীম ক্ষিপ্রতায় বাঘের হুঙ্কার ছেড়ে মাতাল তাদের ছুরি হাতে আক্রমণ করলো। ওরে বাবারে, বাঘটা ধাবান্নকে আমাকে ছিঁড়ে ফেললো। রাধাশ্যাম কোঁকিয়ে উঠল। পাহাড়ের গুহার ভেতর থেকে লণ্ঠন আর বন্দুক হাতে একজন বেরিয়ে এলো। বাঘ দেখে সে গুলি চালালো। গুলির আঘাতে মাতাল
ধাক্কা খেয়ে একটু পিছিয়ে গেল বটে, কিন্তু দমল না। লণ্ঠনটা সে ছুঁড়ে লোকটার মাথায় মারল। রোদের তাপে শুকনো ঘাস আর জঙ্গলের উপর কেরোসিন তেল আর আগুন ছড়িয়ে পড়ল। দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। অসীম সাহসে মাতাল ছুরি দিয়ে এক এক করে সব ডাকাতগুলোকে ঘায়েল করলো। কশ্যপ আর হিরণ কিন্তু নিশ্চেষ্ট হয়ে বসেছিল না। পুলিশের সঙ্গে তারাও ডাকাতদের অনুসরণ করছিল। চিতাবাঘের ডাক শুনে সঠিক পথে অন্ধকারে তারা অনেকটা এগিয়ে এসেছিল। এবার বন্দুকের আওয়াজ পেয়ে আর আগুনের লেলিহান শিখা দেখে তারা গাছে ঢাকা গুহার দরজার কাছে ছুটে এলো। খুব সহজেই বাকি ডাকাতদের তারা কাবু করে ফেলল। গুহার ভেতর থেকে একে রাইফেল, পিস্তল, গোলা বারুদ ছাড়া প্রচুর রত্নালঙ্কার আর ব্যাংক চুরির নোটের তারা উদ্ধার করতে পারল। মাতালকে সরকারের ও স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে পুরস্কৃত করা হলো। কশ্যপ, হিরণ আর ডাক্তার সাহানিকে তাদের বৈজ্ঞানিক বুদ্ধি, সাহস আর প্রত্যুৎপন্নমতিত্বের জন্য সম্বর্ধনা জানানো হলো। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।